আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 21শে জুলাইয়ের পরেই ঘুরে যাবে খেলা, এবার রদবদলের পথে মমতা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। বিধানসভা উপনির্বাচন এবং 21শে জুলাইয়ের সমাবেশ, আপাতত এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক স্তরে এর প্রস্তুতি দেখার জন্য রাজ্যের নানা জেলায় ঘুরছেন জোড়াফুল শিবিরের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এর মাঝেই সামনে এলো বড় খবর। জানা যাচ্ছে 21শে জুলাইয়ের সমাবেশের পর দল এবং প্রশাসনের কিছু রদবদলের পথে হাঁটতে পারে টিএমসি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠলেও বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে টিএমসি। শহর অঞ্চলে জোড়াফুল শিবিরের ভোট কমেছে, গ্রামে সেটা না হলেও সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে বলে জানান তৃণমূলের এক রাজ্য নেতা। এবার তাই মেরামতির পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক দুর্বলতা কাটাতে কাজের লোক বাছাই করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে অভিষেকের সঙ্গে আলোচনা করে আগামী আগস্ট মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন টিএমসি নেত্রী। পুরসভা, পঞ্চায়েত এবং রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা যেতে পারে বলে খবর। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে আবার আলাদা করে নজর রয়েছে টিএমসির। এবার কোচবিহার আসনে ঘাসফুল ফুটলেও উত্তরে বিজেপির দাপটি চোখে পড়েছে। এজন্য এবার সেসব জায়গার সংগঠন নিয়ে দফায় পর্যালোচনার পর রদবদলের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। টিএমসি সূত্রে খবর, এবারে লোকসভা নির্বাচনে দল এমন কিছু কেন্দ্রে জয়ী হয়েছে সেখানকার বিধানসভা আসন নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা এক। সেই কারণে এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে টিএমসি নেত্রী রদবদলের পথে হাঁটতে পারেন বলে খবর। এদিকে পঞ্চায়েত ভোটের সময় থেকে কাজের মূল্যায়নের উপর জোর দিয়েছিল টিএমসি। পঞ্চায়েতে দায়িত্ব নেওয়ার 6 মাস পর থেকে মূল্যায়ন শুরু হয়। প্রধান সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ স্তরে সেই মূল্যায়ন আসন্ন রদবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা যাচ্ছে। শেষ অবধি কি সিদ্ধান্ত নেন টিএমসি নেত্রী সেদিকে নজর থাকবে সকলের। রাজভবনের সামনে শুভেন্দুদের ধর্নায় বসার অনুমতি দিল আদালত, আপত্তি নেই রাজ্যের। আগামী 14 জুলাই রবিবার শুভেন্দু অধিকারীদের রাজভবনের সামনে ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে নির্দিষ্ট দিনক্ষণ মেনে শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা না থাকায় ধর্নায় অনুমতি দেয় হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই ছিল মামলার শুনানি। তবে তার আগে এই কর্মসূচিতে হাইকোর্টের তরফে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তাবলী, যেমন সর্বোচ্চ 300 জন লোক নিয়ে এই কর্মসূচি করতে হবে। কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, ধর্নাস্থল থেকে কোনো বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্না করতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু, যেখানে প্রথমেই রাজ্যের তরফে আপত্তি জানানোর হয়েছিল। রাজ্যের দাবি, রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকায় ওই জায়গায় কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। এই প্রসঙ্গে পাল্টা যুক্তি দেখানো হয় শুভেন্দু অধিকারীর তরফে। অভিযোগ তোলা হয়, রাজ্যের শাসক দলের 100 দিনের কাজের টাকার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসা নিয়ে। তখন আদালতের তরফে বলা হয়, শাসক দল ধর্নায় বসলে যে তাদেরও ওখানেই ধর্নায় বসতে হবে তার কোনো মানে নেই। আদালতের তরফে শুভেন্দুদের দেখতে বলা হয় বিকল্প কোনো জায়গা। এই প্রশ্নের শুভেন্দু অধিকারীদের তরফে ধর্নার জন্য বেছে নেওয়া হয় রাজ্য পুলিশের ডিজির দপ্তর। পরে অবশ্য আদালত জানিয়ে দেয় রাজভবনের সামনেই কর্মসূচি পালন করতে পারবেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যকেও কর্মসূচির দিনক্ষণ ঠিক করে জানানোর নির্দেশ দেওয়া হয়। পরে রাজ্যের তরফে আগামী রবিবার রাজভবনের সামনে ওই কর্মসূচির আয়োজন করতে বলা হলে রাজি হননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, আগামী রবিবার রথযাত্রা থাকায় ওই দিন ধর্না কর্মসূচি করা যাবে না। এরপর বুধবারই চূড়ান্ত দিন জানানো হয় রাজ্যের তরফে। 14 জুলাইয়ের কথা আদালতকে জানায় রাজ্যের আইনজীবী। সবশেষে ওই দিনই ধর্নায় বসার অনুমতি দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের। বিজেপিকে হারানোর অস্ত্র হাতে এসে গেছে বিস্ফোরক প্রশান্ত কিশোর, তোলপাড় দেশ। লোকসভা নির্বাচন মিটতেই এবার পুরোদস্তুর বিহার রাজনীতি নিয়ে পড়ে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। আর বিহারে আগামী বিধানসভা নির্বাচনের আগে তার নিশানায় যেমন আরজেডি, কংগ্রেস
জেডিইউ, একইভাবে বিজেপিকেও নিশানা করছেন তিনি। নির্বাচনী কৌশলী ও জনসুরাজ্যের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর হিসেব দিয়ে দেখিয়েছেন বিজেপির মোকাবিলা করার অস্ত্র আছে তার হাতে। বিহার বিধানসভা নির্বাচনের আগে তিনি শুধু নিজের পরিকল্পনাই তৈরি করেননি, জয়ের ফর্মুলাও দিয়েছেন। 2025 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বছরের 2 অক্টোবর জনসুরাজ পার্টি গঠন করতে চলেছেন পিকে। বিহারের 243টি বিধানসভা আসনে প্রতিনিধিত্ব করার প্রস্তুতিও নিচ্ছেন প্রশান্ত কিশোর। তার দলের সংগঠনের জন্য একটি কমিটিও গঠন করেছেন। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, দেশে 70% হিন্দু আছে। বিজেপি সেই ভোটের যা পেয়েছে তাতে অর্ধেকেরও বেশি হিন্দু বিজেপিকে মেনে নেয়নি। আম্বেদকরবাদী, কমিউনিস্ট এবং পুরানো সমাজতান্ত্রিক হিন্দুরাও বিজেপির বিরুদ্ধে। জনসুরাজের প্রতিষ্ঠাতা বলেন, এই 4 ধরনের হিন্দু মানুষের কাছে পৌঁছতে পারলে আপনার হাতে থাকবে 70% ভোট, বিজেপির হবে 30%। এটাই অস্ত্র আমাদের। প্রশান্ত কিশোর বলেন, এটাই নির্বাচনী লড়াইয়ের অস্ত্র যা তিনি বিহারে প্রথম শুরু করতে চাইছেন। প্রসঙ্গত, তৃতীয় এনডিএ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতিশ কুমার। নীতিশের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদী সরকার। প্রথম ভাবা হয়েছিল সুযোগ পেয়ে নীতিশ হয়তো চাপে ফেলবেন বিজেপিকে, স্পিকারের মতো পদের দাবিও জানাতে পারে জেডিইউ। একান্ত তা না হলে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানাবে নীতিশের দল। শেষ পর্যন্ত অবশ্য সে পথে হাঁটেননি নীতিশ কুমার, বরং রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েই মোদী সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে জেডিইউ এর মাত্র 2 জন সাংসদের। তাও আবার সেরকম উল্লেখযোগ্য কোনো মন্ত্রক পাননি তারা। তা নিয়েও নীতিশকে তীব্র আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর। লোকসভায় ফল খারাপ, বিধায়কের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ বিজেপির 4 মণ্ডল সভাপতির। আরামবাগ লোকসভা নির্বাচনে হারতেই বিজেপির অন্তরে গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। বিশেষত গোঘাট বিধানসভায় বিজেপির ফল নিয়ে বিধায়ক বনাম দলীয় 4 মণ্ডল সভাপতিদের কোন্দল সামনে উঠে এসেছে। গোঘাটে বিজেপির ফল আশানুরূপ না হওয়ার জন্য গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে দায়ী করে মঙ্গলবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিলেন দলেরই 4 মণ্ডল সভাপতি। তাদের দাবি, লোকসভায় বিজেপির পরাজয়ের জন্য দায়ী আরামবাগ লোকসভার বিধায়করা। ভোটের সময় কর্মীদের পাশে না থেকে, ভোটের আগে ময়দানে না থেকে এখন শুধুমাত্র ছবি তোলার জন্য তারা বিভিন্ন বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছেন। সব বিধায়কদের থেকেও গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধেই তাদের মূল অভিযোগ। এমনকি লোকসভায় তৃণমূলকে জেতানোর জন্য শাসক দলের থেকে দামি উপহারও নিয়েছেন বিশ্বনাথ বলে বিস্ফোরক অভিযোগ করেন গোঘাটের 4 মণ্ডল সভাপতিরা। তাদের আরও দাবি, বিধায়ক হলে এলাকায় থাকুন, কাজ করুন, না হলে জায়গা ছাড়ুন। বিজেপিতে থেকে তৃণমূল ও সিপিএমের দালালি করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাউন্টিং এজেন্ট হিসেবে ছিলেন এই 4 জন মণ্ডল সভাপতি। এই প্রসঙ্গ টেনে পাল্টাদের বিরুদ্ধেই আর্থিক লেনদেনের জেরে বিজেপি প্রার্থীকে হারানো হয়েছে বলে দাবি করেছেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকও। বিজেপির বিধায়কের দাবি, ভোট ঘোষণার পর থেকে ভোট প্রচার সব ক্ষেত্রেই ব্রাত্য করে রাখা হয়েছিল তাদের। মিটিং মিছিলেও ডাকা হয়নি, আলোচনা ছাড়াই পরিকল্পিতভাবে নির্বাচনে বিজেপি রঘু মালিককে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। এতে প্রায় 16,000 ভোট পেয়েছেন ওই নির্দল প্রার্থী। সেই সঙ্গে ভোট গণনা কেন্দ্রে একাধিক সন্দেহজনক বিষয় থাকলেও টাকা নিয়ে বিজেপির কাউন্টিং এজেন্টরা কোনো প্রশ্ন তোলেননি। পরিকল্পিতভাবে বিজেপিকে হারিয়ে সেই দায়ে ঝেড়ে ফেলতে এখন তাদের দিকে অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা দাবি তুলেছেন গোঘাটের বিজেপি বিধায়ক। রাজভবন নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা, বোসের বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ। শপথ জটিলতা 1 মাস অতিক্রান্ত, আর 2 দিন অপেক্ষা করবে বিধানসভা। রাজভবন শপথ নিয়ে ইতিবাচক ভূমিকা না নিলে সাংবিধানিক রীতিতেই বিকল্পভাবে শপথ গ্রহণের পদক্ষেপ নেবে বিধানসভা। যদিও বিধানসভার সচিবালয় আশাবাদী আগামী 48 ঘন্টায় শপথ জটিলতা কাটবে। শপথ জটিলতা না কাটলে বিধানসভা তার মতো সিদ্ধান্ত জানাতে পারে। সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা। শপথের ব্যাপারে রাজ্যপাল দিল্লিতে থাকলেও কেন কোনো উত্তর দিচ্ছেন না চিঠির, সেই প্রশ্ন তুলেছে বিধানসভা ও 2 নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, নবনির্বাচিত 2 বিধায়কের শপথ বিলম্বিত হচ্ছে। রাজভবনের কারণে বিলম্বিত। রাজ্যপাল দিল্লিতে আছেন, শোনা যাচ্ছে দিল্লি থেকে ফিরে সিদ্ধান্ত জানাবেন। আসলে রাজ্যপালের চারপাশে কলকাতা পুলিশ সহ্য হচ্ছে না। রাজ্যপালের দিল্লিতে থাকার কারণ রাজভবনকে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত করা, সেই কারণেই দিল্লিতে ঘুরঘুর করছেন। তবে শপথ কবে হবে, কে করাবেন সেটা বলবেন,
এরই মধ্যে কুণাল ঘোষ সহ 2 নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেখানে আমার ও 2 নির্বাচিত জনপ্রতিনিধির নাম জুড়েছেন, অকারণে পরিস্থিতি জটিল করেছেন। শপথ নেওয়ার নাম নেই, তিনি তাদের নাম জড়াচ্ছেন মামলায়। অধ্যক্ষ উদারতার সঙ্গে রীতিনীতি মানছেন, নির্বাচন কমিশন তাদের বিধায়ক বলে দিয়েছেন। এর মধ্যে অকারণ জটিলতা করেছেন রাজ্যপাল। কার বিরুদ্ধে মামলা করেছেন, কেন করছেন জানি না, আমরা আইনত ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে তিনি কথা বলেছেন। এর সঙ্গে রাজভবনের মানহানি বা ব্যক্তিগত মানহানির বিষয় নেই।